গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্ট, কেমন রয়েছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো রয়েছো। আজকে আমাদের প্র্যাকটিস সেট নম্বর হচ্ছে 13। তোমরা প্রথম কোশ্চেন দেখতে পাচ্ছ। প্রত্যেক দিনের মধ্যে আমি করার আগে তোমরা প্রত্যেকটা প্রশ্ন করার চেষ্টা করবে এবং যেগুলো আটকে যাবে সেগুলো সলিউশন তোমরা দেখবে। আমি প্রত্যেকটা সলিউশন করিয়ে দিই। তাহলে আমাদের টার্গেট কি সবসময় মনে রাখবে, ক্লাস শুরু হওয়ার আগে টার্গেট। দরকার পড়লে তুমি তোমার পড়াশোনার টেবিলের সামনে লাগিয়ে দাও কোথায়, নোট করে যে এবার টার্গেট ম্যাথে আমাকে 40-এ 40, রিজনিংয়ে 40-এ 40 নিয়ে আসতে হবে। বাকি সাবজেক্টগুলো যে টিচার পড়াচ্ছে তার কাছ থেকে তোমরা বুঝে নেবে। রিজনিং পড়াচ্ছে তোমাদের আমাদের এইখান থেকে সোয়েব স্যার, তোমরা অবশ্যই সোয়েব স্যারের ক্লাস করবে। খুব সুন্দর স্যার তোমাদেরকে হুবাহু প্যাটার্নে করাচ্ছে। আমি তোমাদেরকে ম্যাথ পড়াচ্ছি, তাহলে আমাদের এখান থেকে তোমার ম্যাথে এবং রিজনিংয়ে 40-এ 40 কী করে তুলে দিতে হয় সেটা দায়িত্ব আমাদের। যেভাবে বলছি সেভাবে পড়ে যাও। প্রশ্ন দেখতে পাচ্ছ তোমরা, চলো সলিউশন করো। চলো কি বলছে প্রশ্ন, যদি একটি শঙ্কুর তির্যক উচ্চতা এবং ব্যাসার্ধ যথাক্রমে 12 সেমি এবং 7 সেমি হয় তাহলে মোট পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করো। একই রকম প্রশ্ন প্রত্যেকটা সেটে আমরা দেখতে পাচ্ছি, এমনকি তোমরা পরীক্ষা হলেও গিয়ে একই রকম সেম টু সেম প্রশ্ন দেখতে পাবে। তাহলে দেখো এই টাইপের অঙ্ক প্রত্যেকটা সেটে করে আসছি। আশা করি যারা প্রথম থেকে প্র্যাকটিস সেটগুলো অ্যাটলিস্ট করে আসছো তারা কিন্তু অ্যান্সারটা করতে পারবে। দেখো একটা শঙ্কু রয়েছে, কি বলছে, এটা কি আমার শঙ্কু। স্যার শঙ্কুর বলে দিয়েছে, কি বলে দিয়েছে আমার, যে শঙ্কুর তির্যক উচ্চতা এবং ব্যাসার্ধ, তির্যক উচ্চতা এবং ব্যাসার্ধ যথাক্রমে হচ্ছে 12 সেমি আর 7 সেমি। তার মানে তির্যক উচ্চতা যেটা এল, এল সমান কত বলে দিয়েছে আমার 12 সেমি। তির্যক উচ্চতা পেয়ে গেলাম আমরা 12 সেমি। এবার আমাকে কি বলছে, ব্যাসার্ধটা বলে দিয়েছে আর, আর ইকুয়াল টু বলে দিয়েছে 7 সেমি। তাহলে আমাকে বলছে যে মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো। মোট পৃষ্ঠতলের, শুধু বাঁকা তলের ক্ষেত্রফল বলেনি। শঙ্কুর ক্ষেত্রে কটা ক্ষেত্রফল হয় স্যার? দুটো। একটা হচ্ছে বাঁকা তলের ক্ষেত্রফল অর্থাৎ বক্রতলের, এই যে উপরের শুধু উপরের টুকুর ক্ষেত্রফলটা হচ্ছে কি আমার বক্রতলের ক্ষেত্রফল, বলেছিলাম কি বলিনি? সবার মনে রয়েছে। আর নিচেরটা কি আমার, নিচের প্লাস এই বক্রতলের ক্ষেত্রফলটা যখন হবে সেটা হচ্ছে আমার মোট অর্থাৎ সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমাদেরকে কি বলতে বলছে, যে মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি জানি আমরা, প্রথমে বাঁকা তলের ক্ষেত্রফলটা কি হয়ে যাবে, পাই আর এল, এটা তো বাঁকা তলের জন্য হয়ে গেল, প্লাস এই যে নিচে একটা তল রয়েছে সেই তলের জন্য কি রয়ে যাবে হবে, দেখো বৃত্তাকার তল রয়েছে তার মানে পাই আর স্কোয়ার। তাহলে কত হয়ে যাবে, দেখো পাইটা যদি এখান থেকে কমন নিয়ে নিই তাহলে হয়ে যাবে, আচ্ছা পাই আর নিয়ে নাও কমন, তাহলে পাই আর কমন নিয়ে নিলে থাকবে এল প্লাস আর, এল প্লাস কি থাকবে আর, আর এটা কি হয়ে যায়, যখনই ক্ষেত্রফল বের করতে বলবে স্যার ক্ষেত্রফলের ক্ষেত্রে কি হয়ে যাবে, বর্গ সেমি অর্থাৎ সেমি স্কোয়ার। তাহলে দেখো পাই মানে কত রয়েছে 22/7 ইন্টু, আচ্ছা পায়ের মান কি নিতে বলেছে স্যার প্রশ্নে, প্রশ্নে পায়ের, আচ্ছা প্রশ্নে এখানে উল্লেখ করা নেই পায়ের মান, তার মানে আমরা নিয়ে নেব 22/7। আর কত রয়েছে 7 সেমি ইন্টু এল এর মানটা কত রয়েছে স্যার 12 প্লাস আর এর মানটা কত রয়েছে 7, এখানে কি হয়ে যাবে সেমি স্কোয়ার। তাহলে দেখো এই 7 এই 7 কাটলো, তাহলে 22 ইন্টু 12 আর 17 কত হয়ে গেল 19। তাহলে 22 ইন্টু 19 করলে কত হয়ে যাবে, 19 2 38 8, হাতে থাকলো 3, 19 2 38, 39 40 41, 441 সেমি, 418 সেমি স্কোয়ার। তাহলে কত দাগের অ্যান্সার স্যার, 400 কত 18, 418 কততে রয়েছে আমার ডি দাগের অ্যান্সার 418 সেমি স্কোয়ার। চলো নেক্সট কোশ্চেন পড়ো, তাড়াতাড়ি করে করো। নেক্সট কোশ্চেন করবে স্যার, প্রত্যেককে কিন্তু করবে, আমি বলে দিচ্ছি প্রত্যেকে করবে। চলো 100% কমন পাবে তোমরা। পরীক্ষা হলে গিয়ে সেম টু সেম হুবাহু প্যাটার্নের অঙ্ক দেখতে পাবে, কমনও দেখতে পাবে তোমরা। সেই জন্য বলছি একেবারে মনোযোগ সহকারে ফুল ফোকাস দিয়ে তোমরা প্র্যাকটিস সেটটা করে যাও পরীক্ষার শেষ পর্যন্ত। বাকি অঙ্কতে 40-এ 40 পেতে তোমাদেরকে কেউ থামতে পারবে না। কি বলছে আমার, একটি প্রবন্ধের ক্রয় মূল্য, প্রবন্ধ মানে কি বস্তু, তাহলে কি বলছে, একটি বস্তুর ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাতটা আমাকে বলে দিয়েছে 5:3। কত বলে দিয়েছে 5:3। তাহলে
কিসের কিসের বলেছে? ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য। ক্রয় মূল্যকে কি লিখি আমরা? সিপি, আর বিক্রয় মূল্যকে এসপি। যারা বাংলাতে লিখবে তারা লিখতে পারবে যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। তাহলে আমরা ইংরেজিতে সময় বাঁচানোর জন্য লিখবো সি ফর কস্ট, পি ফর প্রাইস। তাহলে কস্ট প্রাইস অর্থাৎ ক্রয় মূল্য, এস ফর সেলিং, পি ফর প্রাইস, তার মানে সেলিং প্রাইস। তাহলে ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাতটা বলেছে 5:3, অর্থাৎ ক্রয় মূল্য যদি 5 টাকা হয় তাহলে বিক্রি করবে কততে? কিনছে 5-এ, বিক্রি করছে 3-এ। তাহলে লস কত হচ্ছে স্যার? লস হচ্ছে 2 টাকা। তুমি 5 টাকায় কিনে 3 টাকায় বিক্রি করতে যাও, তাহলে কত টাকা লস হবে স্যার? 2 টাকা লস হবে। তাহলে বলেছে আমাকে কি যে ক্ষতির শতকরা হার কত, তাহলে কত শতকরা কত ক্ষতি হচ্ছে সেটা জিজ্ঞাসা করছে। তাহলে দেখো 5 টাকায় কিনে 3 টাকায় বিক্রি করলে ক্ষতি হলো 2 টাকা। কত টাকার জিনিস বিক্রি করে? আমার 5 টাকার জিনিস বিক্রি করে, ইন্টু 100%। তাহলে 5-20 পার্সেন্টেজ দিয়ে যা, 5-20 100, 20 দিয়ে হয়ে যাবে 40%। তার মানে কত আমার শতকরা কত ক্ষতি হলো স্যার? 40%। শতকরা বের করার নিয়ম হচ্ছে লাভ বা ক্ষতি যেটা হবে সেটা উপরে। তাহলে ক্ষতি কত হচ্ছে? 2 টাকা। 2 টাকা ক্ষতি উপরে, তাহলে কত টাকার জিনিস বিক্রি করে, অর্থাৎ ক্রয় মূল্যটা নিচে বসবে। ক্রয় মূল্য কত রয়েছে? 5, তাহলে 5টা নিচে, ইন্টু শতকরা বের করতে গেলে 100 দ্বারা গুণ, তাহলে হয়ে গেল আমাদের 40%। চলো, একেবারে জলের মতো সহজ কোশ্চেন ছিল। যারা যারা আমি এখানে করার আগে করে দেখাতে পারবে তারা ভেবে নিবে যে এবার ম্যাথে তোমাদেরকে কেউ আটকাতে পারবে না 40-এ 40 পেতে। আর যারা পারছো না আস্তে আস্তে ধরে রাখো, প্র্যাকটিস করে যাও, আস্তে আস্তে পরীক্ষা আসার আগে করতে কিন্তু তোমাদের এই জিনিসটা হয়ে যাবে। চলো, কি বলছে স্যার? আচ্ছা, একেবারে সহজ কোশ্চিন। চতুর্থ সমানুপাত বের করতে বলেছে। কয়টা সংখ্যা দিয়েছে? 3টা সংখ্যা দিয়েছে, আর চতুর্থ সমানুপাত বের করতে বলেছে। কি বলছে? এ কিউব প্লাস এ স্কোয়ার বি প্লাস এ বি স্কোয়ার, তারপর আর একটা সংখ্যা কী রয়েছে? এ প্লাস বি, এবং এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এর চতুর্থ সমানুপাত কী হবে? তাহলে আমরা কি জানি স্যার? যদি এক্স, ওয়াই আর জেড 3টা সংখ্যা দেওয়া থাকে, আর এই 3টা সংখ্যা থেকে আমাদেরকে চতুর্থ সমানুপাত বের করতে পারে, তার মানে 4 নম্বর পদটা কী হবে? এটা। তাহলে আমরা অনুপাতে কীভাবে লিখি? এক্স অনুপাত ওয়াই সমানুপাত জেড অনুপাত ওয়াই। তাহলে এক্ষেত্রে জিজ্ঞাসা চিহ্ন মানে চতুর্থ সমানুপাত সমান কী হয়ে যায়? এটা ইন্টু এটা, ওয়াই ইন্টু জেড বাই এক্স। অর্থাৎ কী পেলাম? চতুর্থ সমানুপাত। এই যে শেষের দুটো পদ রয়েছে, এই যে 3টা যেখানে পদ দেওয়া ছিল এক্স ওয়াই জেড, শেষের দুটো পদের গুণফল আর প্রথম পদটা নিচে, সেটাই তো। তাহলে একই রকমভাবে প্রত্যেকটা ক্লাসে আমি বলেছি, আশা করি তোমাদের মনে রয়েছে জিনিসটা, তবুও আমি একবার মনে করে দিলাম। দেখো, তাহলে কিসের কিসের 3টা সংখ্যা দিয়ে দিতেছে, আমাকে চতুর্থ সমানুপাত বের করতে বলেছে। তাহলে চতুর্থ সমানুপাত সমান কী হয়ে যাবে? শেষের দুটো যে সংখ্যা রয়েছে সেটা হয়ে যাবে গুণ হয়ে উপরে। শেষের দুটো সংখ্যা কী রয়েছে? এ প্লাস বি রয়েছে, কমা, এবং কি রয়েছে? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কী রয়েছে আমার? বি স্কোয়ার। আর প্রথম পদটা কী হয়ে যাবে স্যার? আমরা জানি প্রথম পদটা সবসময় নিচে বসবে। তাহলে প্রথম পদটা কী রয়েছে? এ কিউব প্লাস কী রয়েছে আমার? এ স্কোয়ার বি প্লাস এ বি তার স্কোয়ার, এ বি তার স্কোয়ার, এটাই তো রয়েছে। তাহলে চতুর্থ সমান মানে শেষের দুটো পদের গুণফল উপরে, নিচে প্রথম পদটা। তাহলে দেখো এখান থেকে আমরা দেখো প্রথমে কী হবে? এ প্লাস বি থাকলো, এখানে রাখলাম এটা। এখানে কি রয়েছে? এ স্কোয়ার প্লাস এ বি, আচ্ছা এটা হবে এ বি প্লাস বি স্কোয়ার থাকলো। এবার দেখো এখান থেকে আমি কি কমন নিতে পারবো? এখানেও এ রয়েছে, এখানেও এ রয়েছে, এখানেও এ রয়েছে। তাহলে এই 3টা সংখ্যার মধ্যে সবচেয়ে কম এ কোথায় রয়েছে? এখানে একটা এ। তার মানে এই পুরো সংখ্যাটা থেকে আমি একটা এ কমন নিয়ে নেব। তাহলে একটা এ কমন নিলাম। তাহলে এখানে ছিল কয়টা এ? 3টা এ। তার মানে একটা তো বাইরে চলে এসেছে, তার মানে থাকবে কটা? 2টা এ স্কোয়ার প্লাস এখানে কটা এ ছিল? 2টো, তার মধ্যে একটা আমি কি করেছি স্যার? বাইরে নিয়েছি, তার মানে থাকবে কটা? একটা, আর সঙ্গে কি ছিল? বি থাকলো, প্লাস এখানের একটা এ বাইরে নিয়ে চলেছি, তার মানে এখানে আর এ পড়ে নেই, থাকলো বি স্কোয়ার। পেয়ে গেলাম। তাহলে দেখো উপরে দেখো তো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার রয়েছে, নিচে দেখো তো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই পদ আর এই পদটা কি একই রকম তো? আর উপর নিচের একই রকম থাকলে কেটে দাও, এটা ডিলিট হয়ে গেল, থাকলো এ প্লাস বি বাই এ হয়ে গেল আমার অ্যান্সার, কারেক্ট অ্যান্সার। তাহলে কত দাগের অ্যান্সারে রয়েছে স্যার? এ প্লাস বি বাই এ রয়েছে ডি দাগের অ্যান্সার। চলো
নেক্সট কোশ্চেন, চলো তাড়াতাড়ি করে করবে। আর প্রত্যেকে ক্লাসগুলো প্রত্যেকটা প্র্যাকটিস সেট কিন্তু তোমরা শেয়ার করে দিবে স্যার, প্রত্যেক জনের কাছে যেন পৌঁছতে পারে জিনিসটা স্যার। খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট এটা। তোমাদের যে পরীক্ষার আগে পর্যন্ত আমরা 1000+ PYQ সিরিজের প্র্যাকটিস সেটটা চালাচ্ছি প্রত্যেক দিন 10টা করে, এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ স্যার। হিংসা করে লাভ নেই স্যার, তোমার যারা বন্ধু রয়েছে তাদের কাছে তুমি শেয়ার করো, যেন তারাও ভালো করে পড়ে এখান থেকে অঙ্কতে 40-40 নিয়ে আসতে পারে। কারণ সবাই চাই স্যার, সবার টাকার প্রয়োজন, সবার চাকরির প্রয়োজন। এই যে যুগ চলছে, এই যে এমন একটা সময় চলছে, চাকরির প্রচুর অভাব স্যার। তোমার জন্য যদি কারো উপকার হয় তাহলে উপকার করো, তুমিও একদিন কিন্তু ফল পাবে। চলো কি বলছে, যখন একটি সংখ্যার 40% থেকে 40 বিয়োগ করা হয়, কি বলছে, একটি সংখ্যার 40% থেকে, শতাংশ মানে কি পার্সেন্ট, তাহলে একটি সংখ্যার 40% থেকে কত বিয়োগ করছে আমার 40, তাহলে সংখ্যাটা তো বলেনি, শুধু বলেছে একটি সংখ্যার 40% থেকে। তাহলে আমি ধরে নিব স্যার সংখ্যাটা এক্স, তাই তো। তাহলে এক্স যদি আমি সংখ্যাটা ধরে নিই স্যার, তার মানে কি হবে, এক্স এর 40% থেকে, তার মানে কি এক্স এর, এর মানে কি জানি গুণ, তাহলে এক্স এর 40%, প্রশ্নের মধ্যেই তোমাকে সব কিছু বলে দিয়েছে উত্তর। দেখো এক্স এর, এর মানে গুণ, 40% মানে কি 40/100, তাহলে এক্স এর 40% থেকে কত বিয়োগ করলে স্যার 40 বিয়োগ করলে আমার কি হবে, কি বলছে, বিয়োগ করা হয় তখন অবশিষ্ট মানে কি বিয়োগ ফলটা হবে কত 40। সেম টু সেম বলেছে যে আমার 40 হবে, অর্থাৎ এক্স এর মানে গুণ 40% মানে 40/100 থেকে যদি 40 বিয়োগ করি তাহলে আমার অবশিষ্ট মানে যেটা পড়ে থাকবে সেটা হবে স্যার 40। আশা করি বুঝতে পেরেছো কীভাবে হলো। এবার দেখো এই শূন্য গেল, 2 × 2 = 4, 5 × 2 = 10, তাহলে 2 × x, উপরে থাকলো 2x/5 - 40 = 40। তাহলে এখান থেকে দেখো 2x 40, এই -40টা উপরে চলে যাবে, গিয়ে কি হয়ে যাবে স্যার, মাইনাসটা উপরে গেলে প্লাস, প্লাস দিয়ে 40, তাহলে 2x সমান হয়ে গেল কত, 40 আর 40-এ 80। তাহলে x সমান কত হয়ে যাবে, এই দুইটা চলে যাবে নিচে, তাহলে 80/2 সমান কাটাকাটি করতে গেলে হয়ে যাবে 40। তাহলে x এর ভ্যালুটা কত হয়ে গেল স্যার, আমার x এর ভ্যালু হয়ে গেল 40। তাহলে আমাকে কি বলেছে যে সংখ্যাটি খুঁজুন, তাহলে সংখ্যাটা কত হয়ে যাবে আমার 40। চলো আচ্ছা, সংখ্যাটা কত হয়ে যাবে আমার 40। আচ্ছা সংখ্যাটা 40 হবে তো, দেখে নিচ্ছি একবার। এক্স এর কি বলেছে, যখন একটি সংখ্যার 40% থেকে 40 বিয়োগ করা হয় তখন অবশিষ্টাংশ 40, সংখ্যাটি খুঁজুন। আচ্ছা না স্যার, একটু মিস্টেক রয়েছে, দেখে নাও। সংখ্যাটা কি বলেছে, যখন একটি সংখ্যার 40% থেকে 40% বিয়োগ করা হয়, তার মানে আমি ধরলাম এক্স সংখ্যাটা, এক্স এর 40% মানে 40/x থেকে কি করছে আমার 40 যখন বিয়োগ করব তাহলে 40 হবে। তার মানে দেখো এখান থেকে 0 0 কাটলে 2 2 4, 5 2 10, তাহলে হয়ে গেল 2x/5, এখানে 2x, আচ্ছা দেখো এই এখানেই তো আমার মিস্টেক হয়ে গেছে একটু, দেখো দেখো দেখো, সরি দেখো এখানে একটা লাইন, তাহলে 2x/5 সমান কত হয়ে যাবে, এই মাইনাসটা যদি উপরে চলে যায় তাহলে 40 আর 40-এ কত হয়ে যাবে স্যার 80। তাহলে 2x = এই 5টা এবার কোনাকুনি ওপারে পাঠালে কি হয়ে যাবে গুণ, তাহলে 5কে 80 দ্বারা গুণ করলে 5 × 8 = 40 সমান হয়ে যাবে 400। তাহলে x এর ভ্যালুটা কত হয়ে যাবে 400/2 মানে কত হয়ে যাবে 200, বা এখান থেকে ডিরেক্টলি কাটতে হবে 2 2 4 অর্থাৎ 200। তাহলে x এর ভ্যালুটা কত হয়ে যাবে 200, অতএব সংখ্যাটা কত আমার স্যার, সংখ্যাটা হয়ে যাবে 200। কত দাগের আনসার, সি দাগের আনসার। চলো নেক্সট, চলো কি বলছে, আর 12 দিনের মধ্যে একটি পেন্টিং কাজ সম্পূর্ণ করতে পারে, অর্থাৎ আর একটা ধরো তুমি আরটা তুমি আর নামক ব্যক্তিটা হলে তুমি একটা পেন্টিংয়ের কাজ সম্পূর্ণ করতে পারছো কত দিনে, আমার বলছে 12 দিনে। তার মানে আর হলে তুমি,
যেটা একটা পেন্টিং করছো, পেন্টিংটা সম্পূর্ণ করছো কত দিনে? 12 দিনে। এবার কি বলছে, দুই সাহায্যকারীর সাহায্যে তিনি, অর্থাৎ এবার কি করছো, তুমি একা যখন পেন্টিংটা করছো ততক্ষণ করছো কত দিনে? 12 দিনে। এবার কি করছো, যে দুজন সাহায্যকারী নিচ্ছ। ধরো তুমি আগে একা করছিলে 12 দিনে, এখন কি করছো, যে একা না করে তুমি আমাকে আর একজনকে কাজে নিয়ে নিলে, তাহলে কজন হলো? তুমি কাজ করবে প্লাস আমাদের দুজনকে তুমি ভাড়া করলে, তার মানে 3 জন মিলে কাজটা করব। তার মানে তুমি প্লাস একজন রয়েছে আমি এক্স, আমার নাম এক্স, আর একজন রয়েছে ওয়াই, তার মানে দুজনকে নিলে দিয়ে তুমি, তার মানে 3 জন মিলে যখন কাজটা করবে তখন কি বলছে, 8 দিনে সম্পূর্ণ করতে পারবে পেন্টিংটা। তাহলে 8 দিনে সম্পূর্ণ করছো। তুমি যখন একা করছিলে তখন করছিলে 12 দিনে। এবার তুমি যখন দুজন সাহায্যকারীর সঙ্গে কাজটা করছো তখন কাজটা সম্পূর্ণ কত দিনে? 8 দিনে। তাহলে স্যার এখান থেকে আমি কি বের করতে পারবো? প্রথমে টোটাল ওয়ার্ক বের করতে হবে। তাহলে 12 আর 8-এর লসাগু 4 দ্বারা, 3 4 12, 4 2 8, তাহলে 3 4 12, 12 2 24। তাহলে মোট কাজ কত হয়ে গেল? মোট কাজ 24। অতএব টোটাল ওয়ার্ক বা মোট কাজ সমান কত? 24 ইউনিট। তার মানে 12 দিনে তুমি করছিলে 24 ইউনিট কাজ, তার মানে প্রত্যেক দিন কত করে করেছিলে? 12 দ্বারা ভাগ করে দাও, প্রত্যেক দিন 2 ইউনিট করে করেছিলে। এবার এখানে দেখো তুমি আর দুজন সাহায্যকারী মিলে 8 দিনে কাজ করতে পারছো 24 ইউনিট। তার মানে একদিনে কত করে করতে পারবে? 3 8 24, 3 ইউনিট করে। তার মানে দেখো তুমি প্লাস আর দুজন সাহায্যকারী যখন কাজ করছো তখন একদিনে কত ইউনিট করতে পারছো? একদিনে করতে পারছো 3 ইউনিট। আর তুমি একদিনে কত একা করতে পারছো? 2 ইউনিট। তার মানে এই আর এর জায়গাতে 2 এর মানটা বসিয়ে দাও। তাহলে 2 প্লাস এক্স প্লাস ওয়াই সমান 3, বা এক্স প্লাস ওয়াই সমান কত হয়ে যাবে? এই দুইটা উপরে গিয়ে মাইনাস হয়ে যাবে, 3 থেকে 2 বাদ দিলে 1 ইউনিট। তাহলে আমাকে প্রশ্নে কি বলেছে, একা একজন হেল্পার কত দিনে কাজটি সম্পন্ন করবে? একা একজন হেল্পার কত দিনে, মানে যাদেরকে তুমি হেল্প করার জন্য নিয়েছো হেল্পাররা একজন কাজটা কত দিনে সম্পন্ন করতে পারবে, এটাই বলছে। একজন হেল্পার কত দিনে কাজটি সম্পন্ন করতে পারবে। তার মানে দেখো দুইজন হেল্পার মিলে করছে 1 ইউনিট। তার মানে একজন হেল্পার কত ইউনিট করবে? অর্ধেক করবে। তার মানে অর্ধেক যখন করবে 1 ইউনিট করছে, তার মানে করবে কত? হাফ ইউনিট করে করবে। তাহলে হাফ ইউনিট করে যদি একদিনে করে স্যার, তাহলে 24 ইউনিট কাজ রয়েছে। তাহলে 24 ইউনিট কাজ, যদি 24 ইউনিট কাজ করছে কত দিনে? আমার 24 ইউনিট কাজ রয়েছে আর একদিনে করছে হাফ ইউনিট, তাহলে কত দিন লাগবে? 24/2, তাহলে করে দিলে 24 2-এ এই দুইটা কোথায় চলে যাবে? 24 ইন্টু এই দুটো উপরে চলে যাবে 2, তার মানে 48 দিনে। তার মানে একজন হেল্পার কাজটা কত দিনে সম্পন্ন করবে স্যার? একজন হেল্পার কাজটা সম্পন্ন করবে 48 দিনে। কত দাগের আনসার? ডি দাগের আনসার। আর একবার আমি বলে দিচ্ছি, দেখো প্রশ্নে বলেছে যে তুমি যখন একটা পেন্টিং কাজ সম্পূর্ণ করছে তখন করছে আমার 12 দিনে। আর যখন আর কি করছে, দুইজন হেল্পারের সাহায্যে আরও কাজ করছে প্লাস আর দুজন হেল্পারকে এক্স প্লাস ওয়াই আমি ধরে নিলাম, তাহলে 3 জন মিলে যখন কাজটা করছে তখন 8 দিনে কমপ্লিট করতে পারছে। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, যে 12 আর 8, তাহলে লসাগুটা কি হয়ে যাবে আমার? মোট কাজ। তাহলে মোট কাজ কত? 24। তাহলে আর 12 দিনে করছে 24 ইউনিট কাজ, তাহলে একদিনে কত করবে? 12 দ্বারা ভাগ করে দেবো, 2 ইউনিট। এটা করছে একদিনে। আর এরা 3 জন মিলে 24 ইউনিট কাজ করছে 8 দিনে, তাহলে 3 জন মিলে একদিনে কত করবে? 3 ইউনিট। তার মানে 3 জন মিলে একদিনে করছে কত ইউনিট? 3 ইউনিট। আর একাই একদিনে করছে 2 ইউনিট। তার মানে আর এর ভ্যালুটা কত? একদিনে 2 ইউনিট। তাহলে আর এর মানটা 2 বসিয়ে দাও। 2 বসিয়ে দিলে এক্স প্লাস ওয়াই সমান কত হয়ে যাবে? 3। তাহলে এক্স প্লাস ওয়াই সমান হয়ে গেল 3 বিয়োগ 2, তাহলে 1। তাহলে দুজন হেল্পার একসঙ্গে, এক্স আর ওয়াই তো হেল্পার, তাহলে দুজন হেল্পার একসঙ্গে আমার কাজ করছে কত ইউনিট? একদিনে করছে 1 ইউনিট। তাহলে একজন কত দিনে করবে? তুমি আর আমি যদি একটা কাজ একদিনে 1 ইউনিট করি, তাহলে আমি কত করব? হাফ। তোমাকে করতে হবে হাফ। তার মানে একজন করবে কত ইউনিট? হাফ ইউনিট। তবেই তো হাফ আর হাফে 1 হবে। তার মানে একজন করবে হাফ ইউনিট। তাহলে বলেছে সম্পূর্ণ কাজ একজন করতে কত দিন লাগবে? তাহলে সম্পূর্ণ কাজ রয়েছে 24, তাহলে 24 ইউনিটের কাজ। তাহলে হাফ ইউনিট যদি করে একদিনে, তাহলে 24 ইউনিট করবে কত দিনে? 24/2 ইউনিট। তাহলে কত হয়ে গেল? এই দুটো উপরে চলে যাবে, গিয়ে 24 দুনা 48, তার মানে হয়ে যাবে 48 দিনে। চলো নেক্সট কোশ্চিন। একেবারে ভেঙে ভেঙে বুঝিয়ে দিলাম, কোনো জায়গায় অসুবিধা থাকবে না। আর আশা করি যে পরীক্ষা হলে এই টাইপের অঙ্ক আসবে, অবশ্য আসবে তো 100% গ্যারেন্টি, কিন্তু আসতে গেলে যদি ছেড়ে এসছো তাহলে কিন্তু সেই হেভি মার পড়বে। চলো নেক্সট কোশ্চেনটা পড়ো। চলো স্যার, তাহলে নেক্সট কোশ্চেন কি বলছে আমার,
একজন ব্যবসায়ী 20% ডিসকাউন্ট দেওয়ার পরে 20% মুনাফা করে। তারপর মুনাফা অর্জনের জন্য 20% ডিসকাউন্ট দেওয়ার পরে 20% মুনাফা অর্জনের জন্য পণ্যের মূল্য চিহ্নিত করেছেন। আচ্ছা, কথাটার অর্থ কি? যে 20% ডিসকাউন্ট দেওয়ার পরেও, ডিসকাউন্ট মানে কি, ছাড় দেওয়ার পরেও সে 20% লাভ করতে পারে, এরকমভাবে প্যাকেটে সে দাম লিখে রেখেছে। তাহলে কি বলছে আগে দেখো ভালো করে বুঝো। 20% কিছু না, 20% কি করতে দিয়েছে আমাকে? ডিসকাউন্ট দিয়েছে। তার মানে ছাড়, 20% ছাড় কথার অর্থ কি? 1/5। তার মানে ছাড় সবসময় কিসের উপরে হয়? মার্কেট প্রাইস, অর্থাৎ বাজার মূল্য। তার মানে ছাড় দিয়ে যেটাতে বিক্রি করি সেটা কী হয়ে যাবে? আমার সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য। তার মানে কি বলছে? 20% ছাড় কথার অর্থ কি? যদি জিনিসটার দাম আমার 5 টাকা হয় তাহলে 1 টাকা ছাড় হবে। তাহলে নির্ধারিত মূল্য যদি 5 টাকা হয় তাহলে 1 টাকা ছাড়ে বিক্রি করবে, তাহলে বিক্রি করতে হবে কত টাকাতে? 4 টাকাতে। তাহলে নির্ধারিত মূল্য বা চিহ্নিত মূল্য আর বাজার মূল্যের অনুপাতটা কত পেয়ে গেলাম? 5:4। এবার আমাকে বলেছে 20% ছাড় দেওয়ার পরেও সে 20% লাভ করবে, তাহলে 20% লাভ করতে পারে। তাহলে 20% মানে কি আমরা জানি, আবার 1/5। তাহলে লাভ, লাভ কথাটা যখনই আসবে তখন কিসের অনুপাত তৈরি হবে? লাভ কথাটা আসলে সিপি আর এসপি, অর্থাৎ ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য। লাভ কখন হয়? যখন ক্রয় কিনেছো 1 টাকাতে আর বিক্রি করছো লাভ করে, তখন লাভ। তাহলে ক্রয় মূল্যের উপরে। তার মানে কি, যখনই লাভ কথাটা আসবে তখন কার কার অনুপাত হবে আমার? ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য, অর্থাৎ কস্ট প্রাইস আর সেলিং প্রাইস। তার মানে 5 টাকাতে যদি কিনে থাকো তাহলে 1 টাকা লাভে বিক্রি করবে। 1 টাকা লাভ করছো, তার মানে বিক্রি করতে হবে কত টাকাতে? 5 আর 1 6 টাকাতে। তাহলে এখান থেকে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাতটা পেয়ে গেলাম। তাহলে দেখো, সিপি অনুপাত এসপি অনুপাত এমপি, তাহলে কত হয়ে যাবে? দেখো, সিপি কত রয়েছে? 5, এসপি কত রয়েছে? 6। তাহলে এখান থেকে এমপি, এসপি কত রয়েছে? 4। তাহলে এসপি 4 অনুপাত, এগুলোতে অনুপাত হবে প্রত্যেকটাতে অনুপাত। এমপি কত রয়েছে? এমপি 5, তাহলে 5। তাহলে এখানে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য এবং বাজার মূল্যের অনুপাতটা কী হয়ে যাবে স্যার? 6-এর পরে কিছু নেবে নাকি? 6 বসে দাও। 4-এর দিকে কিছু নেই মানে 4 বসে দাও। তাহলে 4 5 20 অনুপাত 4 6 24 অনুপাত 5 6 কত হয়ে যাবে স্যার? 5 6 30। তাহলে এখান থেকে দেখো আরও কাটাকাটি যাবে। 2 দ্বারা 10, 2 দ্বারা 12, 2 দ্বারা 15। তাহলে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য এবং বাজার মূল্যের অনুপাতটা কত হয়ে গেল স্যার? 10:12:15। এবার আমাকে কি বলছে জিজ্ঞাসা হবে, চিহ্নিত মূল্য কত শতাংশ খরচ মূল্যের চেয়ে বেশি? চিহ্নিত মূল্য কত শতাংশ খরচ মূল্যের চেয়ে বেশি? বলছে যে চিহ্নিত মূল্যটা আমার খরচ মূল্যের চাইতে কত শতাংশ বেশি। অর্থাৎ খরচ মূল্য মানে কি? যে টাকাটা খরচ করে তুমি কিনেছো বস্তুটাকে, তুমি কিনেছো মানে কি? ক্রয় মূল্যটা। তার মানে বলছে যে চিহ্নিত মূল্য অর্থাৎ বাজার মূল্য, মার্কেট প্রাইসটা এই ক্রয় মূল্যের চাইতে কত বেশি। তাহলে কত বেশি? ক্রয় মূল্য 10, বিক্রয় মূল্য চিহ্নিত মূল্য 15। তার মানে কত হয়ে গেল আমার? 5 বেশি। তার মানে শতকরা বলেছে কত বেশি। তার মানে 5 যদি বেশি হয়, কতর মধ্যে বেশি হচ্ছে? 10-এর মধ্যে বেশি। তাহলে শতকরা মানে কি? 100%। তাহলে এই শূন্য কাটলো, 5 10 50%। তার মানে বাজার মূল্যটা চিহ্নিত মূল্যটা খরচ মূল্য বা ক্রয় মূল্যের চাইতে কত বেশি হয়ে গেল স্যার? আমার 50% বেশি। তাহলে প্রশ্ন কত রয়েছে? বি দাগের আনসারটা 50%, কিছুই না। এখান থেকে আমরা শুধু ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের অনুপাতগুলো বার করেই করতে পারবো। আর আমাকে তো প্রথমেই বলে দিয়েছে যে ছাড় আর লাভ। ছাড় থেকে আমরা কিসের অনুপাত পেয়ে যাব? বাজার মূল্য আর বিক্রয় মূল্যের। আর লাভ থেকে কিসের পেয়ে যাব? ক্রয় মূল্য আর বাজার মূল্যের। এখান থেকে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য আর চিহ্নিত মূল্যের আমরা কি পেয়ে যাব? বাজার মূল্যের অনুপাতটা পেয়ে যাব। সেখান থেকে আমরা ডিরেক্টলি বলে দিতে পারবো। চলো কি বলছে, একটি নৌকা স্থির জলে 30 কিমি/ঘন্টা গতিবেগে চলতে পারে। একটা নৌকা রয়েছে আমার, এই নৌকাটা যখন স্থির জলে চলছে তখন 30 কিমি/ঘন্টা গতিবেগে আমার চলতে পারে, স্থির জলে সে চলতে পারবে। এবার বলছে যদি স্রোতের প্রবাহ 2 কিমি/ঘন্টা হয়, এবার স্রোতের প্রবাহটা, স্রোতটা বইছে আমার কত? 2 কিমি/ঘন্টা গতিবেগে, অর্থাৎ 2 কিমি/আওয়ার গতিবেগে আমার কি স্রোতটা বইছে। এবার কি বলছে, হয় তবে 56 কিমি স্রোতের বিপরীতে যেতে। মানে স্রোতের বিপরীতে যেতে কি মানে স্রোতটা আমার এই দিক থেকে এই দিকে আসছে আর নৌকাটা যাচ্ছে আমার এই দিক থেকে এই দিকে, তবে তো বিপরীত হবে। স্রোত এইদিকে আসছে আর নৌকা যাচ্ছে এদিকে। কত কিমি যাচ্ছে আমার?
56 কিমি। এই যে এখান থেকে এটি টোটাল ডিস্টেন্স যাচ্ছে কত স্যার? 56 কিমি। তাহলে 56 কিমি যাচ্ছে, 30 কিমি পার গতিবেগ হচ্ছে নৌকার গতিবেগ, আর স্রোতের গতিবেগ কত? 2 কিমি পার ঘন্টা। তাহলে আমরা কি জানি স্যার ফর্মুলা? স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। আমাকে কি বের করতে বলেছে? টাইম বের করতে বলেছে। আচ্ছা, তাহলে স্পিডটা দেখো, স্পিডটা কি হয়ে যাবে স্যার? স্রোত আর নৌকার গতিবেগটা দেখো। স্রোত, নৌকা কোন দিকে যাচ্ছে আমার? নৌকা যাচ্ছে স্রোতের বিপরীতে, আর যখনই স্রোতের বিপরীতে যাবে তখন নৌকা আর স্রোতের স্পিডটা কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। যখনই বিপরীতে তখন কি হবে? মাইনাস হবে। তার মানে দেখো, নৌকার গতিবেগ 30, স্রোতের গতিবেগ 2, তাহলে 30 থেকে 2 বাদ দিয়ে দাও, তাহলে স্পিডটা কত হয়ে যাবে? 28, সমান ডিস্টেন্স কত আমার যাচ্ছে? 56 কিমি। টাইম বের করতে বলেছে। তাহলে টাইমটাকে এখানে পাঠিয়ে দিলাম আর 28টাকে এখানে নিচে পাঠিয়ে দিলাম। তাহলে 56/28 সমান 28 2 56, টি ইকুয়াল টু 2 ঘন্টা। যেহেতু আমার এগুলো কিসে ছিল? কিমি পার ঘন্টাতে। স্পিডগুলো কিমি পার ঘন্টাতে ছিল, ডিস্টেন্সও কিমিতে ছিল, মিটার আর সেকেন্ডের কোনো গল্প ছিল না। তার মানে আমার যে সময়টা বের হবে সেটাও কিসে বের হবে? আমার ঘন্টাতে। তার মানে কত হয়ে গেল স্যার? 2 ঘন্টাতে। শুধু মনে রাখবে, যখনই বিপরীতে যাবে তখন স্পিডটা মাইনাস হয়ে যাবে, আর যখন স্রোতের দিকে যাবে তখন স্পিডটা যোগ হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চিন। একটি গ্রামের জনসংখ্যা হলো 68,000। এটি প্রথম বছরে 5% বৃদ্ধি পায় এবং পরবর্তী 2 বছরে প্রতি বছর 10% করে হ্রাস পায়। তার মানে কি বলছে? একটা শহর রয়েছে যেখানে জনসংখ্যা হচ্ছে আমার 68,000। এবার প্রথম বছর ফার্স্ট ইয়ার কি হচ্ছে আমার? প্রথম বছর ফার্স্ট ইয়ার 5% হারে বৃদ্ধি পেয়েছে জনসংখ্যাটা। এবার প্রথম বছর যখন শেষ হয়ে গেল, তারপরে দ্বিতীয় বছর আসবে, তাহলে পরের 2 বছর কি হচ্ছে আমার? 10% হারে প্রত্যেক বছর কি হচ্ছে? পরের 2 বছরের জন্য 10% করে হ্রাস পেয়ে গেছে। তাহলে বলছে আমার 3 বছর পরে ওই শহরের জনসংখ্যা কত হবে? দেখো, প্রথম বছর 5% হারে বৃদ্ধি পেল, তারপরে পরের 2 বছর আমার 10% হারে হ্রাস পেয়েছে। তার মানে টোটাল কত হয়ে গেল? এখানে 1 বছর, এখানে 3 বছর। তবে 3 বছর পরে জনসংখ্যা আমাকে জিজ্ঞাসা করছে। কিছুই নেই অঙ্কে। যারা ভাবছো যে অনেক ভারী রয়েছে, কিছু না। আমি যখন বলবো তখন বলবে যে ইস, এভাবে হতো অঙ্ক না। চলো দেখো, 5% মানে কি জানি আমরা? 5% মানে 1/20, এটাই তো জানি। 10% মানে 1/10। আমি কি বলেছি? আজকে আর পরে, যখনই জনসংখ্যা থাকবে তখন কি লিখবো? আজ বা আগের আর পরের। পরে পরে বলতে কি? 3 বছর পরে। তাহলে দেখো কি বলেছে? 5% হারে প্রথম বছর বৃদ্ধি পেয়েছে। তার মানে 5% মানে আমরা জানি 20, 1/20। তার মানে যদি আজকে যদি আমার 20 জন থাকে, তাহলে 1 বছর পর কতজন বৃদ্ধি পাবে? 1 জন। তার মানে কতজন হয়ে যাবে? 21 জন। এবার কি বলেছে? এরা তো প্রথম বছরের জন্য গেল, ফার্স্ট ইয়ার। এবার পরের 2 বছর, তার মানে সেকেন্ড বছর আর থার্ড বছর। যেহেতু পরের 2 বছর কি বলেছে? 10% করে হ্রাস পাচ্ছে। মানে কি? যদি জনসংখ্যা থাকে পরের বছরের প্রথমে 10 জন, তাহলে 1 জন করে কমে যাচ্ছে। হ্রাস মানে কি? কমে যাচ্ছে। মানে কতজন হয়ে যাবে? 9 জন। তার মানে পরের 2 বছর মানে আবার 3 নম্বর বছরেও কমছে, 10 জন থাকলে হয়ে যাবে 9 জন। তাহলে দেখো, ক্যালকুলেশন করো। এটা কত হয়ে যাবে? 2000। আর এটা কত হয়ে যাবে? 21 ইন্টু 9 9 81। তাহলে 21 ইন্টু কত হয়ে যাবে স্যার? 81। তার মানে এবার আমাকে দেখো, আজকের জনসংখ্যা কত হচ্ছে স্যার? আজকে রয়েছে, অর্থাৎ এখন রয়েছে জনসংখ্যা, বর্তমান জনসংখ্যা কত? 2000। আর পরে 3 বছর পরে জনসংখ্যাটা কত পেলাম আমরা? 1 বছর, 2 বছর, 3 বছর। 3 বছর পরে জনসংখ্যা কত পেলাম? 21 ইন্টু 81। কিন্তু আমাকে প্রশ্নে কত বলেছে? যে বর্তমান জনসংখ্যা 68,000। তার মানে বর্তমান জনসংখ্যা 68,000, কিন্তু বর্তমান পেয়েছি কত? 2000। তার মানে 2000-এর মানটা কত স্যার? 68,000। তাহলে একের মানটা কত হয়ে যাবে? 68,000 বাই 2000। তাহলে বলছে যে 3 বছর পরে জনসংখ্যা কত হবে? 3 বছর পরে কত রয়েছে? 21 ইন্টু 81। তার মানে 21 ইন্টু 81 মান কত হয়ে যাবে? 68,000 বাই 2000 ইন্টু 21 ইন্টু 81। তাহলে দেখো, 3টা 0 3টা 0 গেল, 2 দ্বারা যদি কাটি, 3 আর 4 34। তাহলে 34 ইন্টু কত স্যার? আচ্ছা, এখানে দেখে নাও, 34 ইন্টু 21 ইন্টু 81 করতে গেলে কত হয়ে যাবে স্যার? যদি আমরা গুণ করি তাহলে হয়ে যাবে 57,824।
24। তাহলে কত দাগে অ্যান্সার হয়েছে 57,800, কত স্যার 57,824, কত দাগের অ্যান্সার 57,824। আচ্ছা 834 হবে, সরি 834 হবে, 834 হবে। তাহলে 57,834 কত দাগে অ্যান্সার হয়েছে 57,834 বি দাগের অ্যান্সার। তাহলে কিছু নেই। এবার দেখো এই লাইনটা যে এত বড় করছি কি না, এই লাইনটাও করতে হবে না, ডিরেক্টলি দেখো তো তোমরা এখানে আমাকে কি চেয়েছে 3 বছর পরের জনসংখ্যা, তার মানে কত বর্তমান জনসংখ্যা কত রয়েছে আমার, বর্তমান জনসংখ্যা রয়েছে 68,000। তাহলে 3 বছর পরে চেয়েছে, তার মানে 3 বছর পরে জনসংখ্যাটা কত আমার 21,000, 21 × 81 বাই বর্তমান জনসংখ্যা কত ছিল 2,000। এটাই তো এসেছিলো ক্যালকুলেশানে, এভাবেও তোমরা করতে পারবে যে 68,000 ইন্টু 3 বছর পরে চেয়েছে, মানে 3 বছর পরে এটা উপরে থাকবে আর যেটা বর্তমান ছিল সেটা নিচে চলে আসবে গুণ করে। তাহলে এটা ক্যালকুলেশন করে ডিরেক্টলি তোমরা করতে পারবে, যে এতগুলো লিখে না লিখে তুমি এভাবে ডিরেক্টলি করে আসতে পারবে। চলো নেক্সট কোশ্চেন। দেখো আগের অঙ্কগুলোতে কি বলছিল যে শুধু 5% করে বৃদ্ধি পাচ্ছে, তাহলে 3 বছর পরে কী হবে, কিন্তু এখানে কন্ডিশন দিয়ে দিচ্ছে যে প্রথম বছর বৃদ্ধি পেয়েছে 5% আর পরের 2 বছর আবার 10% করে হ্রাস পেয়েছে। তাহলে আমরা তো শর্ট ট্রিক্স জানি, ভয় খাওয়ার কোনো দরকার নেই, যারা জানে না তারা ভয় করবে। এখানে ডিরেক্টলি আমরা করে দিব 5% মানে এত, তাহলে প্রথম বছর এত থেকে এত হচ্ছে, দ্বিতীয় বছর কমছে মানে এত থেকে এত হবে, তার মানে 2 বছরের কথা বলেছে মানে 2 বছরের সেম। তাহলে এভাবে আমরা গুণ করে নেব, যেটা বর্তমান আসবে সেটাকে বর্তমানের সঙ্গে কম্পেয়ার করব, করে আমরা অ্যান্সার বের করে নেব। চলো নেক্সট কোশ্চেন করো দেখি। চলো কি বলছে প্রশ্ন, দুটি ভিন্ন রোড ক্রসিং এর ট্রাফিক লাইট যথাক্রমে প্রতি 54 সেকেন্ড এবং 76 সেকেন্ডে পরপর পরিবর্তন হয়। কত সেকেন্ড পরপর? দুটা ভিন্ন ট্রাফিক সিগন্যালে কি বলছে আমার, দুটো ভিন্ন ট্রাফিক লাইট যথাক্রমে 54 সেকেন্ড এবং 76 সেকেন্ডে পরপর পরিবর্তিত হচ্ছে। একটা যদি পরিবর্তন হয় এখন, তাহলে সেটা পরিবর্তন হবে নেক্সট কখন 54 সেকেন্ড পরে। তার মানে এখন যদি গ্রিন লাইট থাকে, তার মানে রেড লাইট হবে কতক্ষণ পরে আমার 54 সেকেন্ড পরে, অর্থাৎ পরিবর্তিত হচ্ছে। তারপরে কি বলছে আর একটা কতক্ষণ পরে হচ্ছে 76 সেকেন্ড পরে। তার মানে এখন যদি অফ হয় তাহলে অন হবে আবার কতক্ষণ পরে 76 সেকেন্ড পরে আবার পরিবর্তন হবে। তাহলে বলছে যদি তারা একই সাথে 10টা 15 ঘন্টায় অর্থাৎ 10টা বেজে 15 মিনিটে পরিবর্তন হয়, তাহলে তারা যে সময়ে আবার একসঙ্গে পরিবর্তন করবে তা হলো, তার মানে বলছে তারা 10টা বেজে 15 মিনিটে একসঙ্গে পরিবর্তন হয়েছে, তাহলে আবার তারা কখন একসঙ্গে পরিবর্তন হবে। তাহলে এই টাইপের কোশ্চিন যখনই আমি বলেছি যে দেখতে পাবে, তখন কি করবে লসাগু, দুটো সংখ্যার কি করে দেবে স্যার লসাগু। তাহলে কিসের লসাগু 54 আর 76-এর লসাগু কত হয়ে যাবে 27 দুনা 54, 2 দ্বারা 3 আর 2 এ 16, তাহলে কত আর যায় না আমার, তার মানে 27 2 এ 54 ইন্টু কত 38, তাহলে লসাগু কত হয়ে যাবে 4 8 32 2 হাতে থাকলো 3 5 8 40 আর 3 এ 43 আর 3 4 12 2 হাতে থাকলো 1 3 5 15 আর 1 এ 16, তাহলে হয়ে গেল 2 5 6 4 0 2, তাহলে 20,052 হয়ে গেল। কি এগুলো কিসে ছিল 54 সেকেন্ড আর 76 সেকেন্ড, তার মানে এটাও আসবে কিসে সেকেন্ডে। তাহলে আমাকে এটা অ্যান্সার পেলাম, এখনও অ্যান্সার পাইনি। আমাকে কি বলেছে 10টা 15-তে একসঙ্গে পরিবর্তন হয়েছিল, তাহলে পরবর্তী কতক্ষণ পরে হবে, তার মানে পরবর্তী কত সেকেন্ড পরে পার হবে 20,052 সেকেন্ড পরে। কিন্তু আমাকে সময় চেয়েছে যে কত ঘন্টায় কয়টা বেজে, তাহলে এটাকে কি করব আমরা 60 দ্বারা ভাগ করে দিব। সেকেন্ডকে যদি 60 দ্বারা ভাগ করে দিই তাহলে কি পেয়ে যাব মিনিট। তার মানে দেখো 20,052 দ্বারা 52কে আমরা কি করে দিব 60 দ্বারা ভাগ করে দিব, 3 6 18 180, 5 10 থেকে 8 বাদ 2 আর এখানে নিচে নামবে কত 2, তাহলে 3 6 4 6 24 240, তার মানে নামবে কত 12, তার মানে 34 মিনিট। আর এটা নিচে যেটা থাকবে সেটা কি হয়ে যাবে আমার 12 সেকেন্ড, তার মানে 34 মিনিট আর 12 সেকেন্ড পরে আবার তারা কি হবে একই সঙ্গে পরিবর্তন হবে। তাহলে প্রথমবার তারা কখন পরিবর্তন হয়েছিল 10টা বেজে, অর্থাৎ 10 ঘন্টা বেজে আমার 15 মিনিটে
15 মিনিট 00 সেকেন্ডে দেখো প্রশ্নে দেওয়া আছে। তাহলে পরবর্তী কখন তারা পরিবর্তন হবে? 34 মিনিট 12 সেকেন্ড পর। তাহলে এটা কি মিনিট, 34 মিনিট, তাহলে যোগ করে দিব। তাহলে 34 মিনিট, মিনিটটা কোথায় আছে আমার? এখানে, এটা তো ঘন্টাতে, তাহলে মিনিটের জায়গাতে মিনিটটাকে লিখবো। তাহলে 34, আর এখানে কত রয়েছে? 12 সেকেন্ড, তার মানে এখানে 12 সেকেন্ড। এবার যোগ করে দাও, তাহলে 12 নামলো এখানে 5 আর 4 9, 3 আর 1 4, আর 10 ছিল, 10 বসে গেল। তাহলে কটা হয়ে গেল? 10টা বেজে 49 মিনিট 12 সেকেন্ডে আবার তারা একসঙ্গে কি হবে আমার? পরিবর্তন হবে। কিছু ছিল না, আর একবার বলে দিচ্ছি। এখান থেকে আমরা কি করব? প্রথমে আমরা বের করব লসাগুটা। দেখো এই টাইপের অঙ্ক কিন্তু আর একটা তোমরা পেয়েছিলে, যে একটা বৃত্তাকার ট্র্যাকে ঘুরছে তারা একসঙ্গে, তাদের গতিবেগ এত হলে তারা আবার কতক্ষণ পরে একই বিন্দুতে মিলিত হবে। সেম টু সেম কথা এখানে। তাহলে কতক্ষণ পরে লাইটটা জ্বলবে একসঙ্গে আবার? তাহলে আমরা কি করে দেবো? লসাগু করে দেবো। লসাগু করে পেলাম 20,052, এগুলো ছিল সেকেন্ডে, সেই জন্য এটা সেকেন্ডে। কিন্তু আমাদেরকে চেয়েছে ঘড়ির কাঁটা অনুযায়ী, তাহলে আমরা কি করে দেবো? 60 দ্বারা ভাগ করে দেবো। তাহলে সেকেন্ডকে যদি 60 দ্বারা ভাগ হয় তাহলে কী পাবো? মিনিট। তার মানে কত পেলাম? 34 মিনিট, আর নিচে যেটা বাজবে সেটা 12 সেকেন্ড। তাহলে 34 মিনিট 12 সেকেন্ড পরে, তাহলে 10টা বেজে 15 মিনিটে তারা পরিবর্তন হয়েছিল। তারপরে আবার কখন পরিবর্তন হবে? 34 মিনিট 12 সেকেন্ড পর। তাহলে 34 মিনিট 12 সেকেন্ড যোগ করে দেবো কার সঙ্গে? মিনিটকে মিনিটের সঙ্গে যোগ করতে হয়, সেকেন্ডকে সেকেন্ডের সঙ্গে। তাহলে সেকেন্ডের ঘর কি? সবশেষে। তাহলে সবশেষে সেকেন্ডটা বসাবো 12 এখানে, মিনিটটা মিনিটের ঘরে 34, আর 10-এর ঘন্টা তো নেই আমার, তাহলে ঘন্টা 00। তার মানে কত হয়ে গেলো? যোগ করলে 10টা বেজে 49 মিনিট 12 সেকেন্ডে তারা আবার একসঙ্গে পরিবর্তন হবে। চলো নেক্সট কোশ্চেন। চলো তাড়াতাড়ি করে করবে। কি বলছে? 2640 সেমি কিউব আয়তনের 12 সেমি উচ্চতা বিশিষ্ট একটি নলাকার পাত্রে, নলাকার মানে কি? সিলিন্ডার, সিলিন্ডার মানে কি? চোঙ, চোঙের কথা বলছে। তাহলে কি বলছে? যার আয়তনটা কত? 2640 সেমি কিউব এবং উচ্চতা হচ্ছে 12 সেমি। তাহলে দেখো এটা একটা আমার চোঙ রয়েছে, নলাকার চোঙ, অর্থাৎ নলের মতো চোঙ, যার উচ্চতা অর্থাৎ এইচ সমান কত বলে দিয়েছে আমার? কত বলেছে? 21 সেমি। আর আমার আয়তনটা, এর আয়তন, তাহলে দেখো এটা যদি আর হয়, এটা যদি এইচ হয়, তাহলে এর আয়তনের ফর্মুলাটা কি জানি স্যার? পাই আর স্কোয়ার এইচ। পাই আর স্কোয়ার এইচই তো জানি আমরা এর আয়তনের ফর্মুলাটা। তার মানে এই যে আয়তন পেলাম, এর আয়তনটা কত দিয়ে দিয়েছে আমাদেরকে? আয়তনটা দিয়েছে 2640, 2640। তাহলে আমাকে কি বলছে? যে এই নলাকার পাত্রের ভিত্তির ব্যাসার্ধ কত? তার মানে আর এর মানটা বের করতে বলেছে। তাহলে আর সমান কি হয়ে যাবে স্যার? আর স্কোয়ার সমান কি হয়ে যাবে? 2640 ইন্টু, এগুলো ওপারে গিয়ে কিসে চলে আসবে? নিচে চলে আসবে। বা দেখো তোমাদের বোঝার জন্য আরও সহজ করে দিচ্ছি আমি জিনিসটা। দেখো পাই মানে কি জানি স্যার? 22/7 ইন্টু আর স্কোয়ার, আর এইচ রয়েছে, এইচের মানটা কত স্যার? 21 সেমি। তাহলে 2640। তাহলে দেখো এই 7 3 7 21, তাহলে উপরে থাকলো কি? 22 × 60। তাহলে আর স্কোয়ার সমান কত হয়ে যাবে? এই উপরেরগুলো ওই পারে যদি পাঠিয়ে দিই তাহলে নিচে চলে আসবে স্যার। তাহলে 2640 এইগুলো আমার নিচে পাঠিয়ে দাও। 22 ইন্টু কী হয়ে যাবে আমার? 22 × 3। তাহলে দেখো কাটাকাটি করো তো 2 দ্বারা, 2 11 22, 2 দ্বারা কাটি, তাহলে 2 1 2, 3 2 6, 2 2 4 0। এটা তাহলে 11 দ্বারা কাটো, 11 1 11, 11 2 22, 0 120, 3 দ্বারা কাটো, 3 4 12, 0। তাহলে কত হয়ে গেল স্যার? ফাইনাল অ্যান্সার আমাদের 40। তাহলে আর এর মানটা কত পেয়ে গেল? আর স্কোয়ার সমান পেলাম, যেহেতু এখানে দেখো আর স্কোয়ার ছিল, আর স্কোয়ার সমান পেলাম আমরা কত স্যার? আর স্কোয়ার সমান পেলাম আমরা কত? আর স্কোয়ার সমান 40। আমাকে বলেছে ব্যাসার্ধ কত, ব্যাস বলেনি আমাকে, ব্যাসার্ধ কত বলেছে? ব্যাসার্ধ। তাহলে আর এর মানটা কত হয়ে যাবে? √40। তাহলে আমার অ্যান্সার কত রয়েছে স্যার? ভিত্তির ব্যাসার্ধ কত হয়ে যাবে স্যার? √40। কত দাগের অ্যান্সার দেখে নাও তোমরা, মিলিয়ে নাও। রুট কত হয়ে যাবে স্যার? আর এর মানটা হয়ে যাবে √40। চলো নেক্সট। আচ্ছা √40 বাদে যদি আরও অ্যান্সার থাকতো তাহলে কী করতো? আচ্ছা √40 সেমি হয়ে যাবে, যেহেতু সেমিতে রয়েছে। তাহলে এটাকে কিন্তু আমরা ভেঙে 12 করতে পারবো, কিছুটা ভিতরে থাকবে। তাহলে সেভাবে যদি অ্যান্সার দিত তাহলে সেভাবে বার করতাম। চলো তাহলে √40 হয়ে গেল আমাদের অ্যান্সার।
চলো তাহলে তোমাদের এখান থেকে 10টা ইম্পর্টেন্ট কোশ্চিনের প্র্যাকটিস সেট শেষ হলো, আমাদের 13 নম্বর প্র্যাকটিস সেট শেষ। আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী প্র্যাকটিস সেট 14 নম্বর প্র্যাকটিস সেটে। এভাবেই স্যার আমরা প্রত্যেকটা প্র্যাকটিস সেট করে যাব, পরীক্ষা আসতে করতে এমনভাবে আমরা করে নেব স্যার, টার্গেট যেন এইটা হয় আমাদের যে সময়ের মধ্যে আমরা করে আসতে পারি অঙ্কগুলো, প্রত্যেকটা অঙ্ক যেন সময়ের মধ্যে করে আসতে পারি। এমনও ছেলে আছে যে তোমরা পারবে, প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে দিয়ে দিলে করতে পারবে, কিন্তু সময়ের মধ্যে না। আর আমাদেরকে খেলাটা হচ্ছে পরীক্ষা হলে সময়ের, আমাদেরকে সময়ের সঙ্গে করতে হবে। সেই জন্য প্রত্যেকটা প্র্যাকটিসের আমি যত সামনের দিকে যাব তত আমি সময় কম দেব, তাড়াতাড়ি করে করব। তার আগে তোমাদেরকে, আমি করার আগে তোমাদেরকে অ্যান্সার করে দেখাতে হবে, তবেই তোমরা হিরো, তবেই তোমরা পরীক্ষা হলে ভাববে যে 15 মিনিটের মধ্যে তুমি 20টা কোশ্চেন করে আসতে পারবে স্যার। এভাবে আমরা কি, আমাদের প্ল্যানিংটাই হচ্ছে এইটা। সব কিছু জিনিস হঠাৎ করে হয় না, আস্তে আস্তে। দেখো তুমি যদি একটা ছাদে চাপতে চাও তাহলে প্রথম সিঁড়িতে পা দিতে হবে, তারপরে দ্বিতীয় সিঁড়িতে। এভাবে আমরা কি করলাম, প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করলাম, কনসেপ্ট যখন ক্লিয়ার হয়ে গেল আমরা প্র্যাকটিস সেট শুরু করলাম। প্র্যাকটিস সেটে কীভাবে করলাম, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে টাইমারের সঙ্গে দিচ্ছিলাম প্রথম, আর ধীরে ধীরে বুঝাচ্ছিলাম। আস্তে আস্তে আমার কি হলো, স্পিডটা ইনক্রিজ করছে। তারপরে যখন আমি একবারে আরও বাড়বে 20 নম্বর 25 নম্বর প্র্যাকটিস সেট, আরও যত উপরের দিকে যাব প্র্যাকটিস সেট, তত তোমাদেরকে আরও কম সময় দেব, সেই সময়ের আগে তোমাদেরকে করে দেখাতে হবে। আর তোমরা যদি প্রত্যেকটা প্র্যাকটিস সেট যদি সময় মতো আমার সঙ্গে করো, তাহলে আমি কেন কথা দেবো, তোমরা অবশ্যই দেখে নিবে যে দেখবে একটা সময় এমন হয়ে যাবে যে তোমরা আমার সঙ্গে বা আমার করার আগেই তোমরা অ্যান্সারগুলো করে দিচ্ছ। হয়তো প্রথম প্র্যাকটিস সেটে কী হয়েছিল, একটা জিনিস মনে রাখবে যে প্রথম প্র্যাকটিস সেটে এরকম হয়েছিল যে তুমি 10টা কোশ্চেনের মধ্যে 2টো করতে পেরেছিলে, 8টাই পারোনি। তারপরে কি হলো, যখনই তুমি সেই যেগুলো পারোনি সেগুলো প্র্যাকটিস করলে, তারপরে ক্লাসে দেখছো যে হ্যাঁ একই টাইপ আসছে জিনিসগুলো, তখন তুমি কি করলে 5টা পারছো আর 5টা পারছো না। তারপরে প্র্যাকটিস সেট 10 নম্বর প্র্যাকটিস সেটে এসে কি হলো যে 8টা পারছো, 2টো পারছো না। এভাবে 13 নম্বর প্র্যাকটিস সেটে এসে এরকম হচ্ছে যে 9টা পারছো, 10টা পারছো না। এভাবে পরীক্ষার আগে পর্যন্ত, অর্থাৎ পরীক্ষার আগের দিন দেখবে বা পরীক্ষা তার আগেই দেখে নিবে, যখন 20টা 30টা প্র্যাকটিস সেট হয়ে যাবে, তখন তুমি দেখবে সবটা প্রশ্ন মনে হচ্ছে তোমার একই রকম আসছে। তোমার মনে হবে যে কী স্যার করাচ্ছে, সবই তো একই টাইপের করাচ্ছে, প্রশ্ন আলাদা কিন্তু মনে হবে যে একই, কারণ টাইপ একই স্যার। এবার পরীক্ষা হলে গিয়ে তোমার বেনিফিটটা কী হবে, যে পরীক্ষা হলে ঢুকেও তুমি দেখছো যে সেম কোশ্চেন স্যার, একই প্যাটার্ন, আমি তো প্র্যাকটিস সেটই করছি, তখন তাড়াতাড়ি প্রশ্ন পড়বে, হ্যাঁ এটা তো এইভাবে করতে হয়, টাক 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 করে এক একটা লাইন করে দিলে তুমি ভাবার কোনো মাথাতে ভাবতেই হবে না তোমাকে যে কীভাবে সলিউশন হবে। তখন তোমরা একটা প্রশ্ন 30 সেকেন্ডের মধ্যে করবে, একটা প্রশ্ন 30 সেকেন্ডের মধ্যে করবে। এভাবে তোমরা কিন্তু পরীক্ষা হলে 40-এ 40 মার্ক অ্যাচিভ করতে পারবে। এটা হলো তোমাদের স্মার্ট অ্যাপ্রোচ স্যার। এটা কোথাও বলেছে কি বলেনি আমি বলে দিচ্ছি তোমাদেরকে, যে এভাবে আমি প্রথম থেকেই তোমাদেরকে এইভাবেই তৈরি করার জন্য নিয়ে চলছি, আর 100% গ্যারেন্টি যে সেম প্যাটার্নে পাবেই। এবার তোমাদের উপরে ডিপেন্ড করছে তোমরা কিভাবে পড়ছো, কতটা ক্লাস দেখছো, কিভাবে। আমি তো আর তোমাকে দেখতে যাচ্ছি না বাড়িতে তুমি কি করছো না করছো, তাহলে তোমরা ক্লাসটা শেষ হওয়ার পরে প্র্যাকটিস করছো কিনা অঙ্কগুলো। আর তোমাদেরকে যে আমি বলছি প্রত্যেক দিন যে তোমার প্র্যাকটিস শেষে ফিডব্যাক জানাবে কমেন্টে, যে স্যার আমার এতটা করে কোশ্চেন আমি করতে পারছি, এতটা করতে পারছি না। সেটা তো তোমরা জানাচ্ছ না, তাহলে কীভাবে বুঝতে পারবো। তাহলে তোমরা প্রত্যেক দিন কিন্তু ক্লাস শেষ হওয়ার শেষে জানাবে যে স্যার আজকে আমি 8টার মতো অঙ্ক করতে পারছি নিজে থেকে, বা আজকে আমি 5টা করতে পারলাম নিজে থেকে। তাহলে আমি আরও সেইভাবে তোমাদেরকে অ্যাফোর্ড দেবো। তাহলে এভাবে আমরা পড়ে যাব স্যার, সিলেকশান অবশ্যই হবে। আর ম্যাথে আমার টার্গেট রয়েছে যে 40-এ 40 তোমাদেরকে, যারা রেগুলার ক্লাস দেখছো 40-এ 40 স্যার নিয়ে দেবোই আমি এবার, 40-এ 40। এবং পরীক্ষা শেষে আমি একটা সেশনও নিয়ে আসবো যে কতটা আমার পড়ানো সিলেবাস থেকে, আমার পড়ানো প্র্যাকটিস সেট থেকে কতটা কমন এসছে। তখন না পস্তালে হলো যে আমি একটু যদি পড়ে নিতাম ভালো করে, তাহলে আজকে সমস্ত কোশ্চেন আমি কমন পেয়ে যেতাম। তাহলে আমি কিন্তু এই সেশনটা নিয়ে আসবো, তোমাদের যেদিন পরীক্ষা শেষ হয়ে যাবে তখন নিয়ে আসবো, প্রত্যেকটা অ্যানালাইসিস করে দেখিয়ে দেবো যে কতটা কোশ্চেন এসছে স্যার, কী পড়িয়েছিলাম কী এসছে। তখন তোমরা নিজে বাধ্য হবে যে হ্যাঁ স্যার আপনি এগুলো পড়িয়েছিলেন আর এগুলো এসছে, সেম প্যাটার্নে এসছে। আর আমি যে তোমাদেরকে ফ্রি মক টেস্টটা দিতে চেয়েছি, মক টেস্টেই প্রমাণ দিয়ে দেবো। মক টেস্টটা তোমাদের কাছে থাকবে যারা নিতে পারবে, তাহলে মক টেস্টটাতে তোমরা দেখে নেবে মিলিয়ে যে যেগুলো পরীক্ষা দিয়ে এসছো সেই প্যাটার্নে অঙ্ক এসছে কি আসেনি। সেই জন্য বলছি স্যার প্র্যাকটিস সেট এতদিন যা করলে অ্যাটলিস্ট অন্তত তুমি প্র্যাকটিস সেটটা মনোযোগ সহকারে করো প্রত্যেক দিন, তাহলে তোমাকে কেউ ম্যাথে 40-এ 40 পাওয়া থেকে আটকাতে পারবে না। তাহলে আবার তোমরা রেডি থাকো
কালকে 14 নম্বর প্র্যাকটিস সেটের জন্য আর এবং প্রত্যেকটা ক্লাস স্যার তোমরা লাইক এবং শেয়ার করে দিবে, প্রত্যেকজনের কাছে পাঠিয়ে দিবে, শেয়ার করে দিবে, যেন প্রত্যেকে আমাদের সঙ্গে যুক্ত হতে পারে এবং তোমাদের জন্য আমরা আরও বেটার কিছু বড় কিছু করতে পারি। তাহলে আবার দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে। ততদিনের জন্য সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।